আমি একটু স্নেহায়ন সরকারের কাছে আসবো। স্নেহায়ন সরকার, একদিকে চিকেন নেক, খুব ইন্টারেস্ট বাংলাদেশে চিকেন নেক। হ্যাঁ, ফেনীর চিকেন নেকটা নিয়ে মানে নেই, বা হতে পারে এই চিকেন নেকের প্রসঙ্গটা তুলে একটা জায়গায় দৃষ্টি আকর্ষণ করা। তবে ইউনূস এখন যে বাংলাদেশকে যে জায়গাটা নিয়েছে, যে অনেকেই বলছেন যে বাংলাদেশ তৈরি হবার পর তো কোনো যুদ্ধ তারা করেনি কারোর সাথে, ভারতের সাথে তো প্রশ্নই আসে না, পাকিস্তান সে কত শত মাইল দূরে, প্রশ্নই আসে না, এমনকি বার্মার সাথেও করতে হয়নি। ফলে বাংলাদেশে কিন্তু বাংলাদেশকে আন্তর্জাতিক বিভিন্ন শক্তি, পরাশক্তির একটা হচ্ছে, কোথাও যেন তিনি যুদ্ধটাকে বাংলাদেশে তিনি নিয়ে আসছেন, একটা গৃহযুদ্ধের আশঙ্কা রয়েছে। এবং এই সময় দাঁড়িয়ে একটা প্রতিবেদন হয়েছে দ্য ইকোনমিস্ট, এমনিতে ইকোনমিস্ট বা এই সমস্ত তারা যে খুব একটা আওয়ামী লীগের প্রশংসা কখনো করেছে তা নয়, কারণ পাশ্চাত্যের চোখে যেভাবে ডেমোক্রেসিটাকে তারা দেখে, আওয়ামী লীগের প্রতিষ্ঠিত ডেমোক্রেসি তাদের কাছে কখনো যে বিরাট সুটেবল হবে তাও নয়। সেই ইকোনমিস্টে বলছে যে বাংলাদেশকে ডক্টর ইউনূসের পক্ষে নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব, এবং বাংলাদেশ এখন সম্পূর্ণ একটা নৈরাজ্য গৃহযুদ্ধের আবহে রয়েছে। শুধু একটাই আশার শক্তি, আওয়ামী লীগ কিন্তু এখনো রয়েছে। এটা হচ্ছে ইকোনমিস্টের কথা, মানে সেই আওয়ামী লীগই হচ্ছে আসছে। তাহলে কি অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে কি সেরকম দিকেই হচ্ছে? তোমাদের মূল্যায়ন কি? দেখুন, যে কোনো মানুষের যেরকম একবার জন্ম হয়, সেরকম যে কোনো দেশের একবার স্বাধীনতা হওয়াই ভালো, তিনবার স্বাধীনতা হলে তার পরিণাম এরকমই হয়। বিষয়টা হচ্ছে গিয়ে দেখুন, 5ই আগস্ট আমি আপনার এই স্টুডিওয়ে বসেছিলাম, আমার এখনও মনে আছে, সন্ধ্যেবেলা আপনার স্টুডিওয়ে বসেছিলাম, এবং আমি সেদিনও বলেছিলাম যে একটা ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের যতই ভুল থাকুক, সেই গভর্নমেন্টকে যদি তোমাকে সরাতে হয় সেটা ইলেকশনের মাধ্যমে সরানো উচিত। যেভাবে সরানো হয়েছে এই গভর্নমেন্ট কিন্তু 2 বছর চলবে না। আমি সেই দিনকার কথাটা মনে হচ্ছে ভুল প্রমাণ হয়েছে, 2 বছরটা আমি একটু বেশি টাইম দিয়ে দিয়েছিলাম। বিষয়টা হচ্ছে যে আমি বললাম না একবার জন্ম হওয়া উচিত, সেরকম সব মানুষেরও একটি পিতৃদেব হওয়া উচিত, এবং সব রাষ্ট্র যদি কোনো বিদেশি শক্তির দিকে মানে ডিপেন্ডেন্ট হয়, সেখানে ওই একটি পিতৃদেব হলেই ভালো হয়। মানে আমি একবার একে এর শরণাপন্ন হলাম, একবার এর শরণাপন্ন হলাম, তাহলে তার অবস্থা হবে এখন এই ডক্টর ইউনূসের মতো। কার কথা রাখি? মানে আমি আমাকে বসাচ্ছে ওয়েস্ট, হ্যাঁ, আবার আমি চলে যাচ্ছি চায়নার কাছে, আবার এদিকে পাকিস্তানের আর্মি জেনারেলসরা এখানে এসে মিটিং করে যাচ্ছে। হ্যাঁ, সবার তো দেখুন নিজের ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট যদি আমি সার্ভ করি, তবে আমার ইন্টারেস্টটা কে সার্ভ করবে? বিষয়টা হচ্ছে, আপনি বললেন না যে মানে বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করেনি, তাই মোহাম্মদ ইউনূস যা পরিকল্পনা করছে নিজেদের মধ্যেই একটা যুদ্ধ করে দেবে। নিজেদের যে মানে সামরিক অস্ত্রগুলো আছে সেগুলোর মনে একটা পরীক্ষা হয়ে যাবে। পাকিস্তান একটা পরীক্ষা করতে এসেছিল, পাকিস্তান তার রেজাল্ট পেয়েছে, ওরা নিজেদের মধ্যে, কেন ওরা আমার মনে হয় না এদিক ওদিকে কোথাও চালানোর সাহস করবে, কেন ওদের যা অবস্থা, ওই আরাকান আর্মির সাথেই লড়ে উঠতে পারছে না, তো আর এদিক ওদিক অন্য কারো তো প্রশ্ন। আরাকান আর্মির সাথে লড়াইয়ের প্রশ্নটাই বাকি, মানে বাংলাদেশের সেনাবাহিনীর কাছে আমি একটু এটাই প্রদীপ্ত রায়ের কাছে এই আরাকান আর্মির প্রসঙ্গটা এলো। আরাকান আর্মি আরাকান প্রদেশে একটি মানে তাদের একটা মিলিটেন্ট অর্গানাইজেশনস থেকে একটা সেনাবাহিনী তারা তৈরি করেছে, এবং আরাকান প্রদেশে পুরোটাই দখল নিয়েছে। যদিও আরাকান প্রদেশ নিয়ে শুধু বার্মা নয়, বাকিটা এখনও জান্টা নিয়ন্ত্রণে রয়েছে। এই আরাকান আর্মি সাথে বাংলাদেশকে যদি কখনো পরিস্থিতি বিগড়ে যায়, আরাকান আর্মির ক্ষেত্রে শোনা যায় একটা হিউম্যান করিডর, যদিও এটা এখন বাংলাদেশ স্বীকার করছে না, কিন্তু অনেকটাই কাজ নাকি এগিয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতিতে এই সমস্ত তো বাংলাদেশের সেনাবাহিনীকেই মানে করতে হবে। তো এরকম একটা পরিস্থিতি ডক্টর ইউনূসের কাছে, এইটা তো কেউ কি বাংলাদেশের মানুষ যারা প্রাজ্ঞজন যারা, তারা কি বুঝতে পারেননি? বা যারা বুঝতে পেরেছিলেন তাদের কথাকে একটা বৃহত্তর জনসমষ্টি তারা আমল দিতে চাননি, যে কারণে আজকে এরকম একটা বেশ কঠিন পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে। ঠিক কিভাবে এটাকে আমরা দেখব? সুজিতদা, আপনি যেটা বলে শুরু করলেন যে বাংলাদেশের আর্মি কোনো যুদ্ধ করেনি আজ অব্দি, কিন্তু আমার একটাই প্রশ্ন যে তাহলে ওদের গলায় এই বুকে যে এত বড় বড় মেডেল সেগুলো এলো কোত্থেকে, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। যাই হোক, জোকস অ্যাপার্ট,
রিয়েল কোয়েশ্চেনটা যেটা আপনি করেছেন সেটা খুব অত্যন্ত সিরিয়াস এবং অত্যন্ত জটিল এর উত্তরটা। দেখুন, আরাকান ওই অঞ্চলটাতে মানে মানে দক্ষিণ এবং পশ্চিম যে যে মায়ানমার এই জায়গাটা এবং বাংলাদেশের উত্তর পূর্ব যে দিকটা চিটাগং ইত্যাদি ইত্যাদি এই যে অঞ্চলটা, ওদের ওদিক থেকে সিটুয়ে পোর্ট এবং আমরাও ওদিক দিয়ে একটা কালাদান প্রকল্প জয়েন করতে চাইছি। চায়নাও ওখান থেকে নামতে চাইছে যাতে করে ওরা বঙ্গোপসাগরে একটা ডাইরেক্ট এন্ট্রি পায়, যে কারণে ওরা বাংলাদেশ মায়ানমারের সাথে একটা চায়না মায়ানমার ইকোনমিক করিডোর করতে চেষ্টা করছে। তো এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে রিজিয়নটা বা সাব রিজিয়নটা, এখানে শুধু বাংলাদেশ এবং মায়ানমার কিন্তু একটার নয়, এখানে একটার ইন্ডিয়া চায়নাও, সাথে এখানে আরও একটা অ্যাক্টর কিন্তু ইউএস। তো জিনিসটা খুব সহজভাবে বোঝা যাবে না, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আরাকান আর্মি যখন শুরু হয়েছিল, যখন তারা এই অঞ্চলের ক্ষমতা দখল করার চেষ্টা করছিল, তখন তারা খুব রিজিডলি অ্যান্টি রোহিঙ্গা ছিল। তারপরে কিন্তু রোহিঙ্গাদের সাথে একটা মোটামুটি ওয়ার্কিং রিলেশনশিপ তারা করে নিয়েছে এবং সেটা শত্রু আমার বন্ধু ঠিক এই রকমটা নয়। রোহিঙ্গাদের উপর আক্রমণটা জান্টা সরকার যেভাবে করেছিল, আবার জান্টার এগেনস্টে আরাকান আর্মি রয়েছে, সুতরাং শত্রু আপাতত বন্ধু, এই থিওরিতেই সেই থিওরিটা আছে খানিকটা, কিন্তু আরাকানের লোকেরা আবার রোহিঙ্গাদের খুব যে পছন্দ করে এমনটাও কিন্তু নয়। তো এই খুব মানে এই জায়গাটা না ওই মানে শত্রু মিত্র এই থিওরিটা দিয়ে খুব মানে সহজে বোঝা যাবে না। এখানে আর একটা যেটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পজিশন মানে রোহিঙ্গাদের প্রতি কি হবে সেটা খানিকটা ডিপেন্ড করছে, বা মানে সেটা খানিকটা নির্ধারণ করবে আরাকান আর্মির সাথে বাংলাদেশ আর্মির কী সম্পর্ক হবে। যদিও বাংলাদেশের আর্মি এবং বাংলাদেশের যারা এখন ক্ষমতায় আছে তারা খুব ক্যাটেগরিক্যালি বলেছে, কয়েকদিন আগে একটা ভিডিও লিক করেছিল আরাকান আর্মি ওই অঞ্চলে তারা নাকি কিছু একটা কালচারাল সেলিব্রেশন করছিল, পরে ওরা ক্লারিফিকেশান দিয়েছে না ওটা আমরা ছিলাম না, আমাদের পোশাক এবং আমাদের ওই ন্যাশনাল ব্যাজ ব্যবহার করছিল কিছু অত্যুৎসাহী জনতা, সেখানে কেন বাংলাদেশি আর্মির প্রেজেন্স ছিল, এই নিয়ে একটা জটিলতা ওই অঞ্চলে তৈরি হয়েছিল। তো মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে যে আরাকান আর্মির সাথে বাংলাদেশের আর্মির যে একটা বিরাট কিছু যুদ্ধ হতে পারে, খুব মানে অদূর ভবিষ্যতে এরকমটা হবে বলে কিন্তু মনে হয় না। তার অনেকগুলো কারণের সাথে একটা বড় কারণ হচ্ছে চায়না দুজনেরই টিকিটা ধরে রেখেছে, কারণ চায়না বাংলাদেশেও খুব বেশি ইন্টারেস্টেড, উল্টো দিকে আরাকান অঞ্চলে এখন কিন্তু আর রোহিঙ্গাদের খুব বেশি দয়া দাক্ষিণ্য দেখাচ্ছে না চায়না, কারণ চায়নাকে যদি এই দিকে নামতে হয় মানে মায়ানমার হয়ে ঢুকতে হয় তাহলে রোহিঙ্গাদেরকে সরাতে হবে, যে কারণে ওদিকে উইঘুরের প্রতি যতটা মানে একদম রুথলেস চায়না, এদিকেও কিন্তু রোহিঙ্গা মুসলিমদের ওপরে চায়না ততটাই রুথলেস। তো ওই করিডোরটা তৈরি করতে হবে, তা না হলে কিন্তু এটা বাংলাদেশের মিডিয়াতে বা এনসিপিতে ওরা বলবে না, ওরা ওই কালাদান প্রকল্প নিয়ে বা আরাকানের ওই অঞ্চলটায় ওখানেও ভারতকে দায়ী করে, মানে এই যে সমস্ত শক্তিগুলো মানে এই রোহিঙ্গাদের নাকি ডিসপ্লেস করে দেওয়া হয়েছে, চীন কিচ্ছু করেনি। দেখুন একটা সমাজ, এটা শুধু মিডিয়ার সমস্যা না, একটা সমাজ যখন মিথ্যের উপর দাঁড়িয়ে থাকবে তখন তারা এই ধরনের কথাবার্তাই বলবে। দেখবেন এই ধরনের সমাজে তথ্য সম্প্রচার মন্ত্রী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি। আপনি ভারতে মানে এখান থেকে বেরোন অফিস থেকে, আপনার বেরিয়ে কাউকে একটা র্যান্ডাম লোককে জিজ্ঞেস করুন ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রীকে, সে কিন্তু আকাশ থেকে পড়বে, ডিফেন্স মিনিস্টার জানে, ফরেন মিনিস্টার জানে, প্রধানমন্ত্রী জানে। কিন্তু আপনি দেখুন এই বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রকটা কিন্তু মানে 5টার মধ্যে একটা হচ্ছে তথ্য সম্প্রচার। আপনি পাকিস্তানে দেখুন যখনই এত গোলযোগ চলছিল, সে একজন, আমি জানি না আপনার কতটা প্রিয়, মাহফুজ আলম। হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি যে এই ধরনের সোসাইটিতে যেখানে ট্যাম্পার করা হয় ইনফরমেশনকে, যেখানে গোয়েবেল হচ্ছে তাদের মানে মহাপুরুষ, তাদের কাছে তথ্য সম্প্রচার মন্ত্রকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই উনি আজকে দাঁড়িয়ে বলছেন যে এই বিদেশি আওয়ামী লীগ হচ্ছে বিদেশি, আওয়ামী লীগ যদি বিদেশি হয় তাহলে কিন্তু আরো অনেক কিছু বিদেশি, তাহলে কিন্তু বাংলাদেশের বুনিয়াদটাই ভেঙে পড়বে। দিল্লি থেকে প্ল্যান্টেড, আর দিল্লি থেকে প্ল্যান্টেড না হয় বাংলাদেশ যদি মেনেও নি, পাকিস্তানের কল্পনাটা কিন্তু করা হয়েছিল ইউকের মাটিতে বসে, ওয়াহাবিজম যার উপর ওনারা দাঁড়িয়ে আছেন সেটা কোথায় প্ল্যান্টেড, আরো পিছনে যাবো, সেটা কি খুব আরো সুখকর হবে? না, ওয়েস্টে হলে কোনো অসুবিধা নেই তো। না, বাংলাদেশের কাছে উনি তো বলছেন বিদেশে হয়েছে বলে আওয়ামী লীগ নিয়ে
অসুবিধে। তো যে চারটে পিলারের ওপর আজকের বাংলাদেশকে ওনারা দাঁড় করাতে চাইছেন, একটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ানিজম, একটা হচ্ছে ওয়াহাবিজম, একটা হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম, আর একটা হচ্ছে প্রো আমেরিকা প্রো চায়না একটা সিনথেসিস। এই কোনটা আপনার পদ্মা নদীর তীরে বসে কোনো মানুষ কল্পনা করেছিলেন আপনি বলুন? কোনোটা নয়, সবটাই কোনো না কোনো মানে বাংলাদেশের বাইরে কোথাও না কোথাও কল্পিত এবং ইমপ্লান্টেড। এই যে ওদের যে তথাকথিত গণ অভ্যুত্থানটা হলো 5ই আগস্টে, সেটা কোথায় কল্পনা করা হয়েছিল? তার তো যে সো কল্ড মেটিকিউলাস প্ল্যান, সেটা কোথাকার? এই মোহাম্মদ ইউনিস এর যে ইমেজ, সেই ইমেজটা কোথাকার? সেটাও তো বিদেশের। কোন জিনিসটা আজকে বাংলাদেশের নিজস্ব? কোনোটাই তো নয়। তো কাজেই মানে আমি মানে আই কাট দ্য লং স্টোরি শর্ট, যে এই বিদেশের থিওরি দিয়ে ওনারা যদি আওয়ামী লীগকে মানে অবৈধ ঘোষণা করতে যান, সেটা মানে একদমই রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দেবে এবং মানে এটা টিকবে না। খুব খুব অচিরেই এনাদের ধ্বংস নেমে আসবে, এটা মানে বলার অপেক্ষা রাখে।